আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদস টিউটোরিয়ালের আজকের এই শেষ আয়োজনে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর আমার এই আয়োজন শুরু হয়েছিল 25শে জুলাই এবং যা শেষ হতে যাচ্ছে আমার আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। এবং আমাদের আপকামিং কোর্সের তালিকায় থাকছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের আলোচনা, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। এন্ড দেন আমি তোমাদেরকে এই সমস্ত অর্থাৎ যেই সমস্ত বিষয় আমি পড়িয়েছি এগুলোর উপর তোমাদেরকে সাজেশন দেওয়া হবে। পরীক্ষার আগেই আশা করা যায় তোমরা সুন্দর একটা সাজেশন পাবে এবং তার ভিত্তিতে পরীক্ষা দেবে। বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের আমাদের আলোচনাতে। দেখো, বাংলাদেশের সংস্কৃতির ধরন। এর আগে আমরা পড়েছি বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহ এবং আজকে আমরা পড়েছি বাংলাদেশের সংস্কৃতির ধরন। তোমরা যারা জানো না, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার আরো একটি ইউটিউব চ্যানেল নর্থ সাউথ অনলাইন স্কুল, যেটা আমি নিজে পরিচালনা করি এবং তার পাশাপাশি এখানে তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস আপলোড করা হয়, যদিও আমি এখনো এই চ্যানেলটাতে একটু ইরেগুলার। আরেকবারও জানিয়ে রাখি, আমার একমাত্র ফেসবুক পেজ জুনায়েদস টিউটোরিয়াল, যেটা একমাত্র আমি চালাই এবং এখানে ভিডিও আমি আপলোড করি। তো তোমরা যারা আমার এই ক্লাসের আপডেট গুলো, আপকামিং কোর্স গুলো, তার পাশাপাশি আরো বিভিন্ন নোটস, পিডিএফ, সিট এগুলো পেতে চাও, তোমরা আমার এই কোর্সে যুক্ত থাকতে পারো। বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতির ধরন, অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতির ধরনটা ঠিক কেমন, বাংলাদেশের সংস্কৃতির যে ধরন, এই ধরনটা ঠিক কেমন, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতির ধরন হচ্ছে পার্ট 3। বাংলাদেশের সংস্কৃতির ধরন, অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি কি ধরনের। সংস্কৃতি কি? তোমাদেরকে বলেছি সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। সংস্কৃতি হলো মানুষের জীবনধারা। মানুষের জীবনধারা নিয়েই গঠিত হয়েছে সংস্কৃতি। সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সংস্কৃতি নির্মাণে, মানুষের জীবনধারা বিনির্মাণে ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ তুমি যেই এলাকায় বসবাস করো, যেই স্থানে বসবাস করো, সে এলাকার পরিবেশ কেমন, যে এলাকায় বসবাস করো সে এলাকার আবহাওয়া কেমন, যে এলাকায় বসবাস করো সেই স্থানে মানুষ কিভাবে উৎপাদন করে, এই জিনিসগুলো বাংলাদেশের সংস্কৃতি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কি বলা হয়েছে, ফলে এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম, অর্থাৎ কোন দেশের এই সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির সাথে মিলে না। কোন দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির সাথে মিলে না। কেন মিলে না? কারণ সেখানকার ভৌগোলিক পরিবেশ আলাদা, সেখানকার আবহাওয়া আলাদা, সেখানকার উৎপাদন পদ্ধতি আলাদা। এই আলাদা সমস্ত কিছুকে বিবেচনা করে, এই আলাদা সমস্ত কিছুকে বিশ্লেষণ করে এক দেশের সংস্কৃতির সাথে আরেক দেশের সংস্কৃতির কোনো মিল থাকে না। আবার কি বলা হয়েছে, আবার একটি দেশের মধ্যেও নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে। অর্থাৎ একটি দেশের মধ্যে আবার কি হতে পারে, বিভিন্ন ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে। তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়, অর্থাৎ সংস্কৃতি কোনো স্থায়ী বিষয় নয়। তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়, বরং পরিবর্তনশীল। অর্থাৎ সংস্কৃতি মানুষের জীবনধারার উপর ভিত্তি করে, সংস্কৃতি মানুষের আচার আচরণের উপর ভিত্তি করে, সংস্কৃতি মানুষের পেশার উপর ভিত্তি করে পরিবর্তনশীল। সংস্কৃতির সবটাই, অর্থাৎ সংস্কৃতির সবটাই বদলে যায় তা কিন্তু নয়, অর্থাৎ সংস্কৃতির পুরোটাই যে বদলে যায় তা কিন্তু নয়। সংস্কৃতির কিছু কিছু উপাদান দিক দিক দীর্ঘ সময় অপরিবর্তিত থেকে যায়। অর্থাৎ সংস্কৃতির বিশাল একটা সময়, সংস্কৃতির একটা সময় কি হয়, কিছু কিছু উপাদান দীর্ঘ একটা সময় পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, এগুলো তোমরা একটু পরে জানতে পারবা। এবার বলা হয়েছে পেশা, লিঙ্গ, বয়স, স্থান, উৎপাদন পদ্ধতি, শিক্ষা, ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হতে পারে। যেমন গ্রামীণ সংস্কৃতি ও শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ গ্রামের যে সংস্কৃতি, এই সংস্কৃতি এবং শহরের যে সংস্কৃতি এগুলোর পার্থক্য রয়েছে। গ্রামের ভৌগোলিক পরিবেশে থাকে পুকুর, নদীপালা, খালবিল, পাহাড় পর্বত। অর্থাৎ গ্রামের যে পরিবেশ, এই পরিবেশে কি থাকে, পুকুর থাকে, নদী নালা থাকে, খালবিল থাকে, তারপর কি থাকে, সমুদ্র থাকে, দিক দিগন্ত বিস্তৃত মাঠ থাকে,
তাই না? কিন্তু শহরের যে সংস্কৃতি, এখানে কি তা থাকে? অবশ্যই না। এবার বলা হয় যে কৃষি, মৎস্য চাষ, রিক্সা, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। অর্থাৎ গ্রামের সংস্কৃতি বিবর্তনের ক্ষেত্রে, গ্রামের সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে এই সমস্ত জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, মাছ এখনো গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ওই যে কথাটা বলেছিলাম, মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু এখনো অপরিবর্তিত আছে। কারণ বাংলার মানুষ বিশ্বাস করে মাছ আর ভাত বাংলার প্রাচীন ঐতিহ্যের খাদ্য। এই জন্যই মানুষ কখনো এই খাদ্যগুলোকে অবহেলা করে না এবং এই খাদ্যগুলোকে সমৃদ্ধ করতে এগিয়ে আসে। এ বলেছে জারি, সারি, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, হ্যাঁ, বারো মাসা, গম্ভীরা। তোমরা কি কেউ গম্ভীরা গান শুনছো? এগুলো শুনবা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইতিহাসের একটা অংশ। ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে। গ্রামের মানুষের হাসি কান্না, গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পোলাপান, পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মুর্শিদি গান প্রভৃতির আয়োজন আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে। অর্থাৎ গ্রামের সংস্কৃতি যে শহরের সংস্কৃতি থেকে একদমই ভিন্ন, এটাই বোঝানো হয়েছে। অন্যদিকে শহরের সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, পেশা ইত্যাদি সবকিছুই আলাদা। কেন আলাদা? এবার দেখো, ওগুলো তোমরা একটু নিজে পড়ে নিও। এগুলো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আদিকাল থেকে বিভিন্ন ভাষাগোষ্ঠীর শব্দ ভান্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি, অর্থাৎ ভাষার সংস্কৃতি। অষ্ট এশীয়, দ্রাবিড়ীয়, তিব্বতীয়, তিব্বতী বর্মী, ইন্দো ইউরোপীয় ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে তৈরি হয়েছে আমাদের ভাষারীতি। আমাদের কি তৈরি হয়েছে? ভাষারীতি। পরবর্তীকালে, অর্থাৎ পরবর্তীকালে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে আমাদের ভাষা গ্রহণ করে অনেক শব্দ কি হয়েছে? বিকৃতি হয়েছে এবং রীতিনীতি পরিবর্তিত হয়েছে। তোমরা চৈত্র সংক্রান্তি মেলা সম্পর্কে জানো? এটা হচ্ছে এমন এক ধরনের মেলা যা চৈত্র মাসে ফসল উৎপাদনের পর, অর্থাৎ ফসল কাটার পরে এই মেলার আয়োজন করা হতো। বর্তমানে এই মেলা বিলুপ্তির প্রায়। গারোয়ানদের ওয়ান গান, তোমরা এই গানগুলো পড়বা। এবার দেখো, এখানে বলেছে সাঁওতালদের সোহরায় আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। মণিপুরী নৃত্য, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য, ত্রিপুরাদের নৃত্য ইত্যাদি। বাংলাদেশ সংস্কৃতিতে সমৃদ্ধ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেও ঝুমুর গানের তালে অনেক গান লিখেছেন। সুতরাং প্রতিনিয়তই অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ, বর্জন, পরিমার্জন ও পরিশোধনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। এই জন্য তো কবি লিখেছিলেন, নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ বড় মিয়া দেখি সবই একই মায়ের পুত। অর্থাৎ কবি এখান দ্বারা বোঝানো যাচ্ছে যে নানা বরণ গাভীরে ভাই, অর্থাৎ বিভিন্ন রঙের মানুষ আছে, একই বরণ দুধ, প্রত্যেকেই মানুষ, অর্থাৎ সবারই শরীরে রক্ত আছে। নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ, জগৎ ভর মিয়া দেখি, সমস্ত জগৎ ঘুরে দেখে, সবই একই মায়ের পুত। অর্থাৎ সবাই একজনের থেকেই উৎপত্তি হয়েছে। এই জিনিসগুলো কবি তুলে ধরেছেন। তারপরে কবি আরো বলেছেন, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এই কবিতাগুলো একটু পড়বা। এগুলো পড়লে মনের মধ্যে একটু সংস্কৃতিটা তোমার নাড়া দিবে। বর্তমানে আমরা যেভাবে বসবাস করছি, এটা সংস্কৃতির কোনো পর্যায়ে যায় না। তাই আমাদের উচিত হবে আমাদের সংস্কৃতিকে বজায় রাখা, আমাদের সহোদর্য এবং ঐক্যকে ধরে রাখা। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোর্সে। আমাদের পরবর্তী কোর্সের জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।